যে সমস্ত বাংলাদেশিরা ভারতে অবৈধভাবে বাস করছেন, যারা দীর্ঘদিন ধরে এখানে লুকিয়ে আছেন কিংবা অবৈধভাবে ভারতের নাগরিক হয়ে গেছেন, তাদের জন্য খুব খারাপ দিন আসতে চলেছে। অবৈধ বাংলাদেশিদের ভারত থেকে তাড়ানোর জন্য সরকার একটা নতুন আইন আনতে চলেছে, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025। এটা আইনে পরিণত হবে এবং আইনে পরিণত হলে এর নাম হবে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025। মূলত 4টি আইনকে একত্রিত করে এই নতুন একটা আইন আনা হচ্ছে। আপনাদেরকে দিন 15 আগে এটা আমি জানিয়ে দিয়েছিলাম যে সরকার একটা ভয়ঙ্কর আইন আনতে চলেছে। মোট 65টা বিল এবং অ্যাক্ট এই সমস্ত সরকার এই অধিবেশনে আনবে এবং সেটা আপনাদেরকে 15 দিন আগে আমি জানিয়েছিলাম যে সরকার এরকম আনতে চলেছে। খুব গুরুত্বপূর্ণ এই অধিবেশন। আমি আই বাটনে সেই ভিডিওটা খুঁজে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আই বাটনে, এবং সেখানে গিয়ে আপনারা জেনে নেবেন 15 দিন আগে আমি কি বলেছিলাম। তো এখন যেটা ঘটনাটা হচ্ছে, এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট যেটা আইনে পরিণত হলে কি কি হবে, 4টি আইনকে একত্রিত করা হচ্ছে। এবং উদ্দেশ্য কি? যারা অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে থাকছেন তাদেরকে লাথি মেরে বের করা। শুধু তাই নয়, আগামী দিনে অবৈধভাবে যারা ভারতে আসতে চায় তাদেরকে আটকানো। মূল উদ্দেশ্য কারা বুঝতেই পারছেন, সরকার এনআরসি করতে পারছে না এবং এনআরসি না করতে পারার দরুন বিকল্প ব্যবস্থা সরকার নিচ্ছে। আর এই বিকল্প ব্যবস্থায় খুব সহজে আটকানো যাবে অবৈধ অনুপ্রবেশকারীদের। শুধুমাত্র বাংলাদেশি না, যারা অন্যান্য দেশ থেকেও আসছেন, ভারতের জন্য যারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, ভারতের একতা, অখণ্ডতা, ভারতের ইউনিটির জন্য, ভারতের সোভরাইনিটির জন্য, তাদেরকে আটকানো হচ্ছে, এটা লক্ষ্য। শুধুমাত্র তাই না, এই আইনের মধ্যে এমন সব মারপ্যাচ থাকবে যার ফলে যে কোনো বহিরাগত ব্যক্তিকে আটকানো যাবে আসার আগেই। তিনি এসে গেলেন তারপর ব্যবস্থা হবে এমনটা নয়, আসার আগেই তাকে আটকে দেওয়া সম্ভব হবে এবং যে কোনো বিদেশিকে যে কোনো সময় ভারত থেকে লাথি মেরে বের করে দেওয়ার ব্যবস্থা থাকবে এই আইনে। তবে মূলত বাংলাদেশটাই ফোকাস, কারণ বাংলাদেশ এখন সব থেকে বড় থ্রেট। পাকিস্তানের বর্ডারটা সিল হয়ে রয়েছে, কিন্তু বাংলাদেশ বহু জায়গায় নদীমাতৃক অঞ্চল হওয়ার জন্য সেখানে, এবং জঙ্গল রয়েছে, অনেক কিছু রয়েছে, পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি, যার ফলে কি হচ্ছে, সেখানে কাঁটাতারের বেড়া করা যাচ্ছে না, পাঁচিল তোলা যাচ্ছে না, এবং খুব সহজেই এই দুষ্কৃতীরা ভারতে চলে আসছে। চীনের সঙ্গেও সেই সমস্যা নেই, চীনের সঙ্গে আমাদের লম্বা বর্ডার, কিন্তু কেউ চীন ছেড়ে ভারতে আসে না। আর নেপালের সাথে এরকম কিছু সমস্যা রয়েছে, কিন্তু নেপাল থেকে কেউ এসে ভারতে বোমা বিস্ফোরণ করতে এখন অবধি দেখা যায়নি। সেখান থেকে মানুষ আসে, এখানে আশ্রয় নেয়, কাজকর্ম করে, আবার চলে যায়। দুই দেশের সভ্যতা সংস্কৃতি এক। কিন্তু জিহাদের সমস্যা নেপালের সাথে নেই, জিহাদের সমস্যা কার সাথে? বাংলাদেশের সঙ্গে। এটা চরম বাস্তব। এর জন্য 3টে ব্রিটিশ আমলের আইন এবং একটা স্বাধীন ভারতের আইন, এটাকে একত্রিত করা হচ্ছে। কি হচ্ছে সেটা? সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট 1939, 1939 সাল, তখনও ভারত স্বাধীন হয়নি। ফরেনার্স অ্যাক্ট 1946, স্বাধীনতা ঠিক 1 বছর আগের আইন। পাসপোর্ট অ্যাক্ট 1920, একদম রমরমিয়ে ব্রিটিশ সরকার। এই সমস্ত 3টে আইন এবং ইমিগ্রেশন অ্যাক্ট 2000, স্বাধীন ভারতবর্ষের। এই 4টে অ্যাক্ট, পাসপোর্ট অ্যাক্ট, রেজিস্ট্রেশন অফ ফরেনার্স অ্যাক্ট এবং ইমিগ্রেশন অ্যাক্ট, এই 4টে আইনকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্টের আওতায়, এবং গোটা ক্ষমতাটা থাকবে কন্ট্রোল করার কেন্দ্র সরকারের হাতে। এর ফলে কি হবে? কেন্দ্র সরকার একেবারে কোনো বাধা বিপত্তির বাইরেই সিদ্ধান্ত নিতে পারবে কিভাবে এই দুষ্কৃতীদের আটকাতে হবে, অবৈধভাবে যারা আসতে চাইছে তাদের আটকাতে হবে। এবং যারা শুনবেন না তারপরেও চলে আসবেন, তাদের সর্বনিম্ন 2 বছরের সাজা, সর্বোচ্চ 7 বছরের সাজা, মিনিমাম 5 লক্ষের জরিমানা, তারপর সর্বোচ্চ 10 লক্ষের জরিমানা, এবং তার বেশিও জরিমানা করা যেতে পারে, কেস টু কেস ভ্যারি করবে। এর আগে কি ছিল? এর আগে কোনো বাংলাদেশি ধরা পড়লে তার 2 বছরের মিনিমাম সাজা পিরিয়ড ছিল, এটা ছিল ফরেনার্স অ্যাক্টের আওতায়। এবং 2 বছরের সাজা পিরিয়ডের পর কি হতো? আদালতে তো মামলা তো চলতোই সেইকালীন, এবং তারপর সে যদি স্বীকার করে নিত যে হ্যাঁ আমি দোষী, আমি বাংলাদেশি বা আমি অমুক দেশের নাগরিক, তাকে পুশব্যাক করে দেওয়া হতো। সেই সরকারের সঙ্গে কথাবার্তা চলতো এবং কথাবার্তার মাধ্যমে তারপর পুশব্যাক করে দেওয়া হতো। 2 বছরের মোটামুটি সাজার পিরিয়ডটা ছিল, এতদিন অবধি ছিল। কিছু কিছু ক্ষেত্রে এর এক্সেপশন আছে। সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি সময়ও লেগে গেছে, সরকার নিতে চায়নি, বা
যে রাষ্ট্রের সে অ্যাকচুয়াল বাসিন্দা সেখানকার সরকার তাকে নিতে চায়নি, বা বলছে যে না, তার নাগরিক সে নয়, বা ওই দেশের নিরাপত্তার জন্য সে সমস্যার কারণ, বা ইত্যাদি ইত্যাদি অন্যান্য সমস্যার জন্য না ফেরাতে গেলে তাকে জেলের মধ্যে থাকতে হতো। কিন্তু মোটের উপর 2 বছরের সাজা কাটার পর সে নিজেকে দোষী ফাউন্ড গিলটি মনে করলে, বা গিলটি মনে করলে, আদালতের কাছে সেটা স্বীকার করলে এই সমস্ত বিষয়ের মধ্যে তাকে তাড়িয়ে দেওয়া হতো। অনেক সময় 2 বছরের কম সাজা পেয়েও অনেকে ছাড়া পেয়ে গেছে, দেশে ফিরে গেছে, এরকম এরকম ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে রাজ্য সরকারের যে পুলিশ, বিভিন্ন রাজ্য সরকারের পুলিশ, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তারা অনেক ক্ষেত্রে ক্লিন চিট দিয়ে দিয়েছে। বেশ কয়েকটা ঘটনা আমি জানি। বাংলাদেশ থেকে এসেছে, ভারতে থাকছিল, তারপরে বাংলাদেশে যেতে গিয়ে ধরা পড়েছে। ধরা পড়ার পর সে নিজেকে ভারতীয় প্রমাণ করার চেষ্টা করেছে, এখানকার আইনজীবীরা তাকে সহযোগিতা করেছেন, এবং সে নিজেকে আলটিমেটলি পুলিশের সঙ্গে যোগসাজশ করে সে জামিন টামিন পেয়ে গেছে। তারপরে মামলা চলছে, মামলা যেমন ভাবে লোয়ার আদালতে চলে, চলতেই থাকে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু হয় ভারতবর্ষে। তো এই সমস্ত বিষয় যাতে না হয় তার জন্যই কিন্তু এই নতুন আইনটা আনা হচ্ছে। এই নতুন আইনে যদি কেউ কোনো ভিসা পাসপোর্ট ছাড়া, এটা বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ড বর্ডারের ক্ষেত্রেই হয়, যে ভিসা পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশ করে ফেলে, ভারতবর্ষে চলে আসে অবৈধ উপায়ে, তার 5 বছরের সাজা এবং 5 লক্ষ টাকা জরিমানা হবে। এবং এর থেকেও সাজাটা বেড়ে যাবে যদি কেউ ডুপ্লিকেট ভিসা, ডুপ্লিকেট পাসপোর্ট বানিয়ে ভারতে চলে আসে, অবৈধ উপায়ে ভিসা নিয়ে, কিংবা ডুপ্লিকেট ভিসা ডুপ্লিকেট পাসপোর্ট নিয়ে আসে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 7 বছরের সাজা হতে পারে, সর্বনিম্ন 2 বছরের সাজা, সর্বোচ্চ 7 বছরের সাজা। সাজাটা একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর 10 লক্ষ টাকার জরিমানা সর্বোচ্চ, এটার এই নতুন আইনের মধ্যে এটা থাকছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সরকার এই বিলের একটা অংশে বলছে যে একটি নির্দিষ্ট জায়গায় যদি মনে করে তাকে আটক করে রাখতে পারে। ডিটেনশন ক্যাম্প সরকার এই শব্দটা বলছে না, কিন্তু বিষয়টা তাই। যদি সরকার মনে করে অবৈধ উপায়ে কেউ ভারতবর্ষে চলে এসেছে, সে ধরা পড়েছে, সেটা বিএসএফ ধরতে পারে, রাজ্য সরকারের পুলিশ ধরতে পারে, অন্যান্য রাজ্য সরকারের পুলিশও ধরতে পারে। সেই ক্ষেত্রে কি করা হবে? তাকে সরকার বা সেই পুলিশ বা বিএসএফ মনে করলে নির্দিষ্ট আলাদা জায়গায় রাখতে পারে। এটাকে কোয়ারেন্টাইন ক্যাম্প বলতে পারেন আপনি, এটাকে ডিটেনশন ক্যাম্প বলতে পারেন, এটাকে, তবে এটা জেল নয়, এটা একটা আলাদা জায়গা। আসামে যেরকম ডিটেনশন ক্যাম্প ছিল, সেটাকে সরকার পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট ক্যাম্প বলছিল, আসাম সরকার। তো এটাকে ট্রানজিট ক্যাম্প বলুন, ডিটেনশন ক্যাম্প বলুন, আর আটক, ডিটেনশন, যা খুশি নাম দিতে পারেন, কিন্তু বিষয়টা তাই। সরকার আটক করে একটা নির্দিষ্ট জায়গায় আটকে রাখবে এই অবৈধ অনুপ্রবেশকারীদের, সমাজের মূল ধারায় মিশতে দেবে না। অবৈধ উপায়ে যারা ভারতবর্ষে চলে এসেছেন এবং যারা 1971-এর ইন্দিরা মুজিব চুক্তির অংশ নন, কিংবা এই 2014-র আগেই যারা ভারতবর্ষে চলে এসেছেন সিএএ অ্যাক্টের আগে, তারা এর মধ্যে পড়বেন না। যারা ওই দেশের হিন্দু, বৌদ্ধ, শিখ এরা নন, তারা এই আইনের আওতায় পড়ে যাবেন। অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে যে দেশের লাগোয়া সীমান্ত আছে, সেই সীমান্তে সেই সমস্ত দেশ, তাদের সংখ্যালঘু যারা, সংখ্যাগুরু জনতা হবে না, মানে এই দেশের সংখ্যালঘুরা নন, ওই দেশের সংখ্যালঘুরা যারা এসেছেন তারা কিন্তু বেঁচে যেতে পারেন। কিন্তু ওই দেশের যারা সংখ্যাগুরু, পাকিস্তানের যারা সংখ্যাগুরু, আফগানিস্তানের যারা সংখ্যাগুরু, বাংলাদেশের যারা সংখ্যাগুরু, তারা যারা আসবেন বা এসে গেছেন, তাদের কিন্তু বিপদ আছে। তবে শুধুমাত্র বাংলাদেশিরা নন, রোহিঙ্গারাও সমস্যা পড়বেন এই আইন আসার ফলে। এবং বার্মাকেও পুশব্যাক করার জন্য অনুরোধ জানানো হবে এই রোহিঙ্গাদেরকে। সমস্যা হচ্ছে, ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্য আছে যারা নির্দিষ্ট ধর্মাবলম্বীদের, যারা আইনের আওতায় পড়েন না, তা সত্ত্বেও তাদেরকে এখানে বিশেষ অনুগ্রহ করে দেখা হয়, তাদেরকে খুব সহজে এখানকার নাগরিক করে দেওয়া হয়, এবং এই নাগরিকতার সমস্যাকেও এই বিলের মাধ্যমে কমব্যাট করা হবে। এই রাজ্যের বহু অঞ্চল আছে যেখান থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এলেই তাদেরকে জামাই আদর করে বরণ করে নেওয়া হয়। দালালরা তাদেরকে পয়সার বিনিময়ে অনেক সুযোগ সুবিধা দেয়, বেআইনি পাসপোর্ট পর্যন্ত তাদেরকে দিয়ে দেওয়া হয়, এখানকার আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে দেওয়া হয়। এটা তো কারো অজানা নয়, তবে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই রোগটা আছে এমনটা নয়,
জম্মু কাশ্মীরেও দেখা গেছে সেখানেও বাংলাদেশিদের, রোহিঙ্গাদেরকে সেখানে নাগরিক করে দেওয়া হয়েছে। তো এইগুলো বন্ধ করার চেষ্টা চলছে, তার জন্যই সরকার এই নতুন আইন আনছে এবং বন্ধ করার জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হবে। অবৈধ উপায়ে যদি কেউ এখানকার ডকুমেন্টস কালেক্ট করে, ভারতীয় ডকুমেন্টস, সেইটাকেও কাউন্টার করা হবে এই নতুন আইনের আওতায়। এই নতুন আইন নিশ্চিত করবে যাতে কোনো ব্যক্তি অবৈধভাবে ভারতীয় ডকুমেন্টস না কালেক্ট করতে পারে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যারা যারা ধরা পড়বেন বিভিন্ন রাজ্য থেকে, তাদের কালেকটিভ ডেটা একটা নতুন পোর্টালে রাখা হবে। তার জন্য সরকার একটা নতুন পোর্টাল আনছে, যেখানে বিভিন্ন রাজ্য সরকার যে সমস্ত দুষ্কৃতীদের ধরবে, অনুপ্রবেশকারীদের ধরবে, তাদের তথ্য সেই পোর্টালে আপলোড করে দেবে। ফলে সমস্ত রাজ্য সরকারগুলো ওই পোর্টাল থেকে তথ্য জানতে পারবে যে কারা কারা এইরকম বিভিন্ন রাজ্যে এরকম আছেন। পাশাপাশি এই নতুন আইনের আওতায় আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেক বিদেশি ছাত্ররা ভারতবর্ষে পড়াশোনা করে। সেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হবে যারা বাইরের বিদেশি নাগরিকদের পড়াশোনার সুযোগ সুবিধা দিচ্ছেন তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য কালেক্ট করা এবং সরকারকে দিতে হবে, কেন্দ্র সরকারকে এটা দিতে হবে তথ্য। বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসে, সেই সংক্রান্ত তথ্য কেন্দ্র সরকারকে জানাতে হবে। অর্থাৎ বিদেশি নাগরিকরা যারা ভারতে আসছেন তাদের উপরে একটা নজরদারি রাখার চেষ্টা হবে এবং রাখা উচিত। সরকার জানবে না কেন আমার দেশে এসে কে কোথায় মিশে গেল? এত বড় দেশ, এত বৃহৎ জনসংখ্যা, সেখানে কোনো একটা বিদেশি নাগরিককে খোঁজা ওই সুই খোঁজার মতো, ভুসির মধ্যে, ভুসির বস্তায় সুই খোঁজার মতো। সেটাকে সরকার কমব্যাট করার চেষ্টা করছে এই আইনের আওতায়। বিদেশি নাগরিকরা যে যেখানে থাকবেন, যাদেরকে চাকরি দেবে বিদেশি নাগরিকদের, যে সংস্থা যারা পড়ার জন্য তাদেরকে ডাকবে বা পড়ার ব্যবস্থা করে দেবে, সেই সমস্ত সংস্থাকে কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে তাদের কাছে কত বিদেশি নাগরিক আছে, কাজ করছে, পড়াশোনা করছে, চিকিৎসা নিতে আসছে, ইত্যাদি ইত্যাদি। এর ফলে কি হবে, বিদেশি নাগরিকরা যারা ভারতবর্ষে আসছেন তাদের ডেটা কেন্দ্র সরকারের কাছে থাকবে এবং পুরোপুরি সেন্ট্রালাইজড হবে বিষয়টা, পুরো ক্ষমতাটা কেন্দ্র সরকারের হাতে থাকবে। এবার বলা হচ্ছে রাজ্য সরকারের হাতে কি ক্ষমতা থাকবে, রাজ্য সরকারের হাতে কি ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে? অনেকে ভুল বোঝাচ্ছেন তাদের ইউটিউব চ্যানেলে, তাদের চ্যানেলে, কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি রাজ্য সরকারের হাতে কোনো ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে না। কেন্দ্রের কাছে ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে, এটা ঠিক, তবে রাজ্যের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে না। রাজ্যের কাছে কি ক্ষমতা থাকবে? রাজ্যের কাছে পুলিশিং এর ক্ষমতাটা কিন্তু থাকছে। অর্থাৎ এই সমস্ত দুষ্কৃতীদের রাজ্য সরকার কিন্তু চিহ্নিত করতে পারবে। যারা বহিরাগত অনুপ্রবেশকারীরা আসছেন, এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষমতা রাজ্য সরকারের পুলিশের কাছে থাকবে, সমস্ত রাজ্য সরকারের পুলিশের কাছে। এক্ষেত্রে কোনো বাদ বিচার নেই। পুলিশ এখন অবৈধ অনুপ্রবেশকারীরা যেভাবে চিহ্নিত করতে পারে, এই আইনের পরেও কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের পুলিশ চিহ্নিত করতে পারবে, তাদেরকে ধরতে পারবে, আইন আদালতের সামনে উপস্থিত করাতে পারবে। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেন্ট্রাল এজেন্সির কাছেও ক্ষমতা থাকবে এদেরকে চিহ্নিত করার। সাধারণ মানুষও সরকারকে জানাতে পারবেন তাদের এলাকায় কোন কোন অবৈধ অনুপ্রবেশকারীরা আছেন, বসবাস করছেন, কিভাবে তাদের গতিবিধি আছে। এই সমস্ত বিষয়টা কিন্তু এই নতুন আইনের আওতায় থাকছে, যার ফলে নতুন এই আইনের ফলে কোনো সমস্যা হওয়ার কথা নয় বিদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার ক্ষেত্রে। এবং যারা ইমিগ্রেশন অফিসার আছেন, যারা মূলত দায়িত্বপ্রাপ্ত, কাকে ভারতে আসতে দেবেন, কাকে ভারতে আসতে দেবেন না, তাদেরকেও আইনের একটা সুযোগ দেওয়া হচ্ছে। আইনের তাদের মাথায় হাত থাকছে যে তাদেরকে যাতে কেউ ফাঁসাতে না পারে। অনেক সময় রাজ্য সরকার কেন্দ্র সরকারের ঝামেলায় জড়িয়ে দেওয়া হয় সেন্ট্রালের অফিসারদের, দুই পক্ষের বিরুদ্ধে অভিযোগ আনে। কিন্তু এই নতুন আইনের আওতায় কেন্দ্রীয় সরকারের ইমিগ্রেশন অফিসারদের বেশ কিছু ইমিউনিটি দেওয়া হবে। তারা কাকে আসতে দেবেন, কাকে আসতে দেবেন না, সেইটা তাদের হাতে থাকবে। এই সংক্রান্ত বহু ইমিউনিটি তাদের দেওয়া হচ্ছে। এই অ্যাক্ট বা বিল যখন পেশ হবে বা পাশ হবে তখন এই বিষয়ে আপনাদেরকে আরো জানাবো। 15 দিন আগেই জেনেছিলাম এই বিলের কথা, আবার জানতে পারছি যেটুকুন আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়াও অনেক কিছু রয়েছে এই বিলের মধ্যে, সমস্তটাই আগামী দিনে আবার জানাবো। যখন এই বিলটা পেশ হবে তখন বিস্তারে চর্চা করা হবে। আপাতত এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আপনাদের এই বিষয়ে কোনো মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আপনাদের এক একটা লাইক আমাদের এই ধরনের ভিডিও তৈরি করার সাহস এবং অনুপ্রেরণা যোগায়। ভিডিও ভালো লাগলে এবং যারা প্রথমবার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন
এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। ধীরে ধীরে আপনাদের সহযোগিতায় আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে এবং আমি আরো অনুপ্রেরণা পাচ্ছি এই ধরনের ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।